একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি বলবে কিন্তু? জি। আগুন হালকা গলা খাকিয়ে দিয়ে বলল, শুনেছি গ্রামের মেয়েরা হাই স্কুলে গেলে নিজেদেরকে বড় ভাবতে শুরু করে, অনেকটা ফ্যান্টাসিস্টে ভোগে, অল্পতেই পেকে যায়, যদিও সবাই এক না। আচ্ছা, তুমি কি স্কুলে থাকতে কখনো কারোর সাথে রিলেশন জড়িয়েছিলে? কারোর সাথে প্রেম করেছিলে? তুমি ভয় পেও না, করলেও আমি কিছু মনে করব না। এই বয়সে এমন একটু আধটু ভুল হয়, সরল মনে আবার সবটা শেয়ার করতে পারো। নিজের বইয়ের মুখে তার লাভ স্টোরি শুনতে মন্দ লাগবে না। আগুনের কথা মোম হকচকিয়ে যায়। অগ্নিযুগল বড় বড় করে তাকায়, মুখভঙ্গিতে ফুটিয়ে ওঠে অবাকের চিহ্ন। এই লোক এসব কে বলছে? কীভাবেই বা বলবে? বলছে কেনই বা বলছে? মোম মুখ কুঁচকে দীনকণ্ঠে বলল, এসব কিছুতেই আমি কখনো জড়াইনি। আর না ওইসব প্রেম ভালোবাসা সম্পর্কে আমার পূর্বে কোনো ধারণা আছে। সবসময় নিজেকে এইসব বিষয় থেকে দূরে রাখার চেষ্টা করেছি। এর কথায় আগুন মনে মনে তৃপ্তিময় কিঞ্চিত হাসলো। মোম যদি ওদের বিয়ের আগে কারোর সাথে রিলেশন করতো, এতে আগুন মোমকে কিছু না বললেও হয়তো এক্ষুনি বাসরটা সেরে ফেলতো। মোম বাধা দিলেও শুনতো না। কেন শুনবে? যে মেয়ে বিয়ের আগে প্রেম করতে পারে সে নিশ্চয়ই এতটা অবুঝ নয়। একজন প্রাপ্তবয়স্কের মতো আচরণ করবে। শুধু শুধু বিয়ে করা বউকে অবুঝের ভোলাভালা ভেবে নিজেকে গুটিয়ে নেওয়ার জন্য সময় দেওয়ার কোনো মানেই হয় না। আগুন নিজের ব্যক্তিগত জিনিস নিয়ে প্রচণ্ড সিরিয়াস, সেখানে বউ তো সবচেয়ে ব্যক্তিগত। আগুন নিজের মুখে গম্ভীর্য ভাব ফুটিয়ে বলে উঠল, তাহলে আমি তোমার জীবনের প্রথম পুরুষ হব, সেই সাথে প্রথম অনুভূতি, প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। বিষয়টা দারুণ না? আরেকটা বিষয় হলো, আমি ছ্যাঁকা খাওয়া থেকে বেঁচে গেলাম। নয়তো জীবনে প্রেম না করা এই আমি শেষে কিনা রিলেশনে জড়ানো একজন বউ পেতাম। ভাবতেই কেমন ছ্যাঁকা ছ্যাঁকা ফিলিংস হচ্ছে। আগুনের কথায় মন কিঞ্চিত লজ্জা পেল, তবে আগুন শেষের কথাগুলো শুনে ফিক করে হেসে ফেলল। আগুন মুগ্ধ চোখে চেয়ে দেখে সেই হাসে। এসো ঘুমিয়ে পড়ো, আমি একটু আসছি। রাতের বেলায় এখন আবার কোথায় যাবেন? আগুন ফিচেল হাসে। মোমোর প্রতি নিরুদ্দায় অধিকার খাটিয়ে কথা বলার বেশ ভালোই লাগলো। শান্ত কণ্ঠে বলল, তেমন কোথাও না, জাস্ট ব্যালকনিতে কিছুটা সময় কাটাবো। তুমি আসবে সাথে? না, বারান্দায় আলো নেই, অন্ধকারে ভয় পাই। আমি সাথে থাকলেও। মোম মাথা নাড়ে, অর্থাৎ আগুন থাকলে সে ভয় পায় না। তাহলে আসো। না থাক, আপনিই যান। আচ্ছা। আগুন মোবাইলটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। মোম বিছানায় শুয়ে আগুনের বলা তখনকার কথাগুলো ভাবতে লাগলো। মা, জলদি বাসায় আসো, আইমান ড্রেনে পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছে, ডান পায়ের গোড়ালি ফুলে গিয়েছে। আমি দেখতে চাইতে আমাকে দেখতে দিচ্ছে না, উল্টো চিৎকার চেঁচামেচি করে রুম থেকে বের করে দিচ্ছে। ফোনের ওপাশ থেকে ময়ূরের কথাগুলো শুনে আঁতকে ওঠেন মিনা। চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, সে কি? ব্যথা পেলে কিভাবে? কখন পেয়েছে ব্যথা? সকালে নাকি ওর প্রাইভেট আছে। আমি সেলিন আপাকে বলে নাস্তা রেডি করে দিলাম। নাস্তা খেয়ে বাড়ি থেকে সুস্থ সবল বেরিয়েছিল, কয়েক ঘন্টা পর ফিরে আসে। জিজ্ঞাসা করতে বলো ড্রেনে পরে নাকি ব্যথা পেয়েছে। তোর আব্বুকে বল ডাক্তার ডেকে আনতে। তোমার ছেলে তো দরজাই খুলছে না। তোমাকে জানাতে নিষেধ করেছিল, আমি তবুও জানিয়ে দিলাম। আমি এক্ষুনি আসছি। কল কেটে দুটো ছুটলো আগুনের রুমের দিকে। দরজাটা বন্ধ। তিনি জোরে জোরে দরজায় করাঘাত করছেন। আগুন ব্যালকনিতে এক্সারসাইজ করছে। আগুনের গায়ে সেন্ডু গেঞ্জি আর ট্রাউজার, গা থেকে নোনতা ঘাম চুয়ে চুয়ে পড়ছে। দরজায় নখ পেতে তোয়ালে দিয়ে শরীরের ঘাম মুছে দরজার নিকট এগিয়ে যায়। মোম গভীর ঘুমে আচ্ছন্ন। দরজা খুলে দিতে বিনা ছটপট করে বললেন, আমাকে এখনই বাড়ি ফিরতে হবে, আয়মান অসুস্থ। আগুন ভুরু কুচকে তাকায়, রাশভারী কণ্ঠে বলল, ওর আবার এত সকাল সকাল কি হয়েছে? হঠাৎ অসুস্থ হলো কিভাবে? কিভাবে হলো সেটা তো বাড়িতে গেলেই বুঝতে পারবো নাকি? আচ্ছা, তুমি তৈরি হও, আমি গাড়ির ডেকে আনছি। আগুন একটা ট্যাক্সি ভাড়া করে মিনার জন্য অপেক্ষা করছে। মিনা তৈরি হয়ে এসে একবার ঘুমাতো মোমের দিকে দেখলো। আগুনকে উদ্দেশ্য করে বললেন, ভেবেছিলাম আরও কিছুদিন থাকবো, সেটা আর হলো কই। এই আইমানটাকে নিয়ে আর পারি না। ছেলেটা তো কখন কি করে বসে, আমার আর এসব সহ্য হচ্ছে না। মেয়েটার প্রতি খেয়াল রাখিস বাবা, যত্ন নিস ওর। ছোট মানুষ, ভুল ত্রুটি হবেই। তুই হুটহাট মেয়েটার উপর রেগে যাস না, ঘুমাচ্ছে তাই। মেয়েটাকে বলেও যেতে পারছি না। ঘুম থেকে উঠে আমাকে না দেখতে পেলে অভিমান করবে হয়তো। আমারও তো কোনো উপায় নেই।
ছেলেটা ব্যথা পেয়েছে, বাড়িতে যাওয়া জরুরি। আমি চেষ্টা করব এখানে আবার আসার। না আসতে পারলেও সেলিনাকে পাঠাবো। মা, তুমি এত টেনশন করো না তো, আমি সবটা ম্যানেজ করে নিব। মোমের বেশি অসুবিধা হলে বাসায় না হয় একজন কাজের লোক রেখে দিব। তুমি অযথা চিন্তা করে নিজের শরীর খারাপ করো না। আসছি বাবা, ভালো থাকিস। মোমকে ব্যাপারটা বুঝিয়ে বলিস। হুম। এখন চলো, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। আগুন মিনাকে গাড়িতে উঠিয়ে দিয়ে ফ্ল্যাটে ফিরে আসে। মেন দরজা আটকে ড্রয়িং রুমের সবাই বসে পড়ে। পকেট থেকে ফোনটা বের করে আয়মানকে কল করলো। আয়মান বিছানায় বাম কাত হয়ে শুয়ে আছে। বড় ভাইয়ের কল দেখতে পেয়েই দ্রুত কল রিসিভ করে। আগুন গম্ভীর কণ্ঠে থমকে বলল, মাকে টেনশন দিতে তোর ভালো লাগে বেয়াদব? এতে সকালে কোথায় গিয়েছিলি? আয়মান শোয়া থেকে উঠে বসে, কোলের মধ্যে বালিশ রেখে সেটাতে থুতনি ঠেকিয়ে হতাশ কণ্ঠে বলল, কাজ ছিল সেজন্য গিয়েছিলাম। আমি কি জানতাম নাকি সাডেনলি অ্যাক্সিডেন্টটা হয়ে যাবে? বাট বড়, আমি তো মাকে কিছু বলিনি। জানলো কীভাবে? নিশ্চয়ই ময়ূরী বলেছে। ওকে আমি পই পই করে নিষেধ করেছিলাম মাকে না জানাতে, তবুও বলে দিয়েছে। আমার পেছনে না লাগলে ওর ভালোই লাগে না। কি হয়েছে? আয়মান আমতা আমতা করে বলল। কি হয়েছে? আয়মান আমতা আমতা করে বলল। ওই আয়মানের হাঁটতে গিয়ে ভুল করে পা পিছলে মোড়ের ছোট্ট ড্রেনে পড়ে গিয়ে হাতে পায়ে অল্প ব্যথা পেয়েছি। মুখোশকে সন্দেহের কণ্ঠে বলল, আমার কেন মনে হচ্ছে তুই আমাকে মিথ্যে বলছিস? সত্যি কথা বল, কি হয়েছে? পরে যদি আমি জানতে পারি তুই আমাকে মিথ্যে বলেছিস, বুঝতেই তো পারছিস তোর কি হাল করব। দমে গেল আয়মান। শুকনো ঢোক গিলে কাচুমাচু হয়ে মুখটা কালো করে উত্তর দিল, বলবো দুঃখের কথা। মা এসে বলেছে দেখা করবে। কিন্তু সকালে ফোন করায় ভাবলার মতো সিরিয়াস কোনো ব্যাপার, সেই জন্য দেখা করতে গিয়েছিলাম। আসার সময় কলেজের অনুষ্ঠানে তোলা কিছু ছবি ছিল, সেগুলো নিয়ে আসতে বলেছিল। বাড়ি থেকে বের হওয়ার পর কলোনির মোড়ে ওই যে গুলটো কুকুর বাড়িটা আছে না, সেখানে আসতে একটা ছবি হাত ফসকে পড়ে গেছিল। বাতাসে উড়ে ছবিটা গুলটে কাকুর বাড়ির সামনে পড়লো। সেখানে তার বউ দাঁড়িয়েছিল, আর ওনাদের বাড়ি ওনার বউ গুলটে কাকুকে খেয়াল করেনি। আমার কাছে ছবিটা নেওয়া জরুরি ছিল। গুলটে কাকুর বইয়ের পায়ের কাছে গিয়ে ছবিটা পড়েছে। আমি গিয়ে ভদ্রভাবে বললাম, ভাবি কাপড়টা উঠার ছবি তুলবো, ব্যাস, বাকিটা ইতিহাস। ইতিহাসে শুনতে চাচ্ছি? তারপর কি হলো? আঘাত পেলে কি করে? তোকে মেরেছে? আমার কাঁধ উঁচিয়ে বাঁকা হেসে ভাব নিয়ে বলল, আমাকে মারবে এত সাহস এই মহল্লায় কারো আছে? গুলটে কাকু আমার কথা শুনে টি শার্টের কলা ধরে শাসিয়ে বললেন, ফাজিয়ে ছেলে, আমার বউকে কাপড় উঠাতে বলছিস? তোর ভাইকে বিচার দিব। আমি ওনার থেকে কলা ছাড়িয়ে বিষয়টা বুঝিয়ে বললাম। উনি তো মেনে নিয়েছেন। না জানেই কলার ধরা শালাকে ইচ্ছে মতো কয়েক ঘাত দিতে ইচ্ছে করছিল। নিহাত ওনার মেয়েকে লাইন মারি, সেই জন্য তো ছেড়ে দিয়েছি। কি বললি? কি বলতে কি বলে ফেলেছে। মেকি এসে বলল, বলেছিলাম ছবিটা নিয়ে আসার সময় পাগলা কুকুর তাড়া করেছিল। দৌড়ে সেখান থেকে চলে আসার সময় ড্রেনে পড়ে পায়ে হাতে কিছুটা চোট পেয়েছি। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি, রাখছি এখন। ফোন কেটে স্বস্তি নিঃশ্বাস ত্যাগ করলো আয়মান। বিড়বিড় করে বলল, এই পাগলা কুকুর সেই কুকুর না ব্রো, এটা হলো বদহারামি পাগলা গুলটে কাকু। ছবি নিয়ে ওনার মেয়ে কেমন আছে সেটা জিজ্ঞেস করতেই লুঙ্গি কাছাই দিয়ে কাঠের লাকড়ি নিয়ে দৌড়ে এসেছিল মারার জন্য। শালা একটু সময় দে, সুদে আসলে সব শোধ করে দিব। আয়মানকে মারতে আসা, আমাকে তো চিনে না চান্দু। এখন এখান থেকে হাড়ে হাড়ে টের পাবে আয়মান কী জিনিস। আগুন কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। মিনা সকালে নাস্তা তৈরি করে রেখে গিয়েছিলেন। নাস্তা খেয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যাওয়ার আগে মমকে ঘুম থেকে তুলে মিনার চলে যাওয়ার কথাটা জানায়। মমকে সে মন খারাপ করলেও আয়মানের অ্যাক্সিডেন্ট হয়েছে কথা শুনে আর রাগ করলো না। আগুন দুপুরে রান্না করতে নিষেধ করে গিয়েছে, বলেছে আজকে সে দুপুরে গিয়ে দিকে বাসায় চলে আসবে, আর আসার সময় খাবার নিয়ে আসবে। যতদিন না কাজের লোকের ব্যবস্থা করা হচ্ছে ততদিন বাইরের খাবার খাবে। মোম আগুনের কথা শুনতে নারাজ। সে বলেছে ও রান্না করবে। মোম জানে আগুন বাইরের খাবার খেতে পারে না। তাছাড়া মোম রান্না করতে পারে, বেশি একটা না পারলেও যতটুকু পারে নিত্যদিনের কাজ চলে নেওয়া যায়। সকালে তেমন কাঁচা বাজার পাওয়া যায় না, তবুও যা পায় একজন লোককে ফোন করে আগুন বেশ কিছু কাঁচা বাজার আনিয়ে নিয়েছেন।
মিনা এক হাতে সেগুলো গুছিয়ে রেখেছেন। মাছ মাংস কেটে পলিথিনের মধ্যে ছোট ছোট পুটলি করে ফ্রিজে রেখে দিয়েছেন। শাকসবজিগুলো ভালো করে ধুয়ে হাঁড়ির মধ্যে রেখে দিয়েছেন। এতে শাকসবজিতে থাকা পানিগুলো আরামসে ঝরে যাবে। মোমের একা একা ভালো লাগছে না। মন খারাপ করে বারান্দায় কিছুক্ষণ বসে রইল। রুমে এসে সকালে নাস্তাটা খেয়ে নিল। রান্নাঘরে প্লেট রেখে পুরো বাসাটা একবার খুঁড়িয়ে খুঁটিয়ে ঘুরে দেখল। ঝাড়ু এনে প্রত্যেকটা রুম সুন্দর করে ঝাড়ু দিল। রুমগুলো বালতি দিয়ে পানি এনে কাপড় ভিজিয়ে মুছে দিল। আগুনের রুমে এসে বিছানার চাদর উঠিয়ে পুনরায় ঠিকঠাক করে বিছালো। না, এইখানের পর সময় মনে হচ্ছে যাচ্ছেই না। আগুন বাসায় তার একটা ফোন রেখে গিয়েছিল। বলেছে কোনো দরকার হলে ফোন করতে। মোমকে শিখিয়ে দিয়ে গেছে কিভাবে চালাতে হয়। মোম ফোন দিয়ে এসেই ড্রয়িং রুমের সোফায় গোল হয়ে বসে ইউটিউবে ঢুকে কার্টুন দেখতে থাকে। মোম কিছুক্ষণ পরপর হাই তুলতে তুলতে কার্টুন অফ করে ফোনটা একপাশে রেখেই সোফায় গায়ে এলিয়ে দিল। অল্প সময়ের মধ্যে মোম ঘুমিয়ে পড়েছে। আগুন এক মনে গাড়ি চালাচ্ছে। বেশিরভাগ সময় আগুন নিজে ড্রাইভ করে। মাঝে মধ্যে কোনো প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে ড্রাইভারকে ডাকে। আজকেও ভেবেছিল বাড়িতে ফোন করে ড্রাইভারকে বাড়ির গাড়ি নিয়ে এসে মাকে নিয়ে যেতে বলবে। তবে ড্রাইভার আসতে আসতে সময় লাগবে। কলেজে আসতে দেরি হবে বলে আগুন নিজেও মিনারকে ড্রপ করে দিতে পারেনি। সেজন্য ট্যাক্সি ভাড়া করে পাঠিয়ে দিয়েছে। রাস্তার মাঝপথে আসতে একজন বৃদ্ধ আগুনকে গাড়ির সামনে এসে পড়ল। আগুন সঠিক সময় ব্রেক হ্যান্ডেল না করলেও হয়তো এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সিট বেল্ট খুলে গাড়ি থেকে নেমে মিনার কাছে আসলো। লোকটা একটা লাঠি ভর দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আগুন তাকে থামিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, দাদু, আপনি রাস্তার মাঝখানে কেন হাঁটছেন? যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত? এক্ষুনি তো আমার গাড়ির নিচে চাপা পড়তে যাচ্ছিলেন। বৃদ্ধ লোকটি ক্ষীণ স্বরে বললেন, আমি তো চোখে দেখতে পাই না দাদু ভাই, চারপাশ ঝাপসা ঝাপসা দেখি। তাহলে বাড়ি থেকে বেরিয়েছেন কেন? এই বয়সে এভাবে রাস্তায় হাঁটতে বের হওয়াটা আপনার উচিত হয়নি। আমি তো হাঁটতে বের হয়নি, কিছু রোজগারের আশায় বেরিয়েছি। এই বয়সে আপনি কিসে রোজগার করবেন? মানুষের কাছ থেকে হাত পেতে ভিক্ষা করে যতটুকু পাই সেটুক দিয়ে জীবন চালিয়ে নেই। আগুন অবাক হয়ে প্রশ্ন করলো, ভিক্ষা করতে রাস্তায় নেমেছেন কেন? আপনার ছেলে মেয়ে নেই? কোনো আত্মীয় স্বজন নেই? আত্মীয় তেমন কেউ নেই। আর এক ছেলে আছে, সে তো তার সংসার নিয়ে ব্যস্ত। তার সংসারে কোনো রকম চলে। আমার দায়িত্ব নেবে কিভাবে? আপনার স্ত্রী কোথায়? আপনার নাতি নাতনি নেই? আমার স্ত্রী মারা গিয়েছে অনেক বছর আগে। ছেলের ঘরে নাতি নাতনি আছে 4 জন। তাদের সংসার কোনো রকম টেনে টুনে চলে। আপনার ছেলে কী কাজ করে? ভ্যান গাড়ি চালায়। গাড়ি নিজের না, কোম্পানির মালিকের। সেটা দিয়ে ঝুটির মাল টানে। একদিন কাজ করলে 2 দিন বসে থাকে। বসে থাকে কেন? কাজ পায় না? পায়, তবে সে করে না। তার বউয়ের বাপের বাড়ি থেকে টুকটাক মাসের সরঞ্জাম নিয়ে এসে বৌমার সংসারের হালটা টিকিয়ে রেখেছে। ওহ, বলতে গেলে আপনার ছেলে একদমই ভাদাইম্মা। তবে আপনার ছেলের বউসহ 4 জন ছেলে মেয়েকে নিয়ে সংসারটা দিব্যি চলছে। আর আপনাকে দুবেলা দুমুঠো খাবার দিতে পারেন না। বৃদ্ধ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, সবই আমার কপাল। যখন সবল ছিলাম শক্তি সামর্থ্যকে কাজে লাগিয়ে ছেলেকে নাতি নাতনি ছেলে বউকে খাইয়েছি। এখন বয়স হয়েছে, আগের মতো কাজ করে সংসারে টাকা পয়সা দিতে পারি না। সেই জন্য তাদের চোখে ভালো হতে পারছি না। আগুন দীর্ঘশ্বাস ছাড়ে। মনে বলে বাবার কথাটা। রাশেদকে কাজ করতে নিষেধ করলেও তিনি প্রায় বলতেন, নিজের কাজ নিজে করলে ভুল হওয়া সম্ভাবনা কম থাকে। কাজ করলে শরীর ভালো থাকে। আর মেন পয়েন্ট হলো যতদিন কাজ করতে পারবো সকলের চোখে ভালো থাকতে পারবো। একবার নিজের অক্ষমতা ধরা পড়লে আপনজন মুখ ফিরিয়ে নেয়। আমার কথাটা সত্যি, আর সেটাই মর্ম কতখানি আগুন আজ বুঝতে পারলো। যদিও সবাই এক না, তবে তিক্ত হলেও এটাই বাস্তব। আর এটাই চরম সত্যি। আগুনের পকেট থেকে 1000 টাকা 2টি নোট বের করে বৃদ্ধের হাতে তুলে দিল। শান্ত কণ্ঠে বলল, দাদু, এটা রাখুন। যেটা মন চায় কিনে খাবেন। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারি। কোথায়? আমার এক বন্ধু আছে, তাদের ছোটোখাটো একটা বৃদ্ধাশ্রম আছে যেখানে ভালো যত্নার্থী পাওয়া যায়। সেখানে গেলে আপনাকে রাস্তায় ভিক্ষা করতে নামতে হবে না। খাবার থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় জিনিস দেওয়া হবে। আমি না হয় মাঝে মাঝে গিয়ে আপনার সাথে দেখা করে আসবো। যাবেন? যাব দাদু ভাই, যাব।
আগুন হাতে থাকা ফোনটা নিয়ে পরিচিত একটা নাম্বারে কল করলো। ওপাশ থেকে রিসিভ হতে বৃদ্ধার কথাটা তাকে বুঝিয়ে বলল। কথাটা শেষে আগুন একটা রিক্সা রেখে বৃদ্ধ দাদুকে সেটাকে উঠিয়ে দিল। রিক্সাওয়ালাকে ভাড়ার টাকা মিটিয়ে নির্দিষ্ট ঠিকানা দিয়ে বলল ওই ঠিকানায় যেন বৃদ্ধকে পৌঁছে দেওয়া হয়। আগুন বৃদ্ধার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে নিজের গাড়ির কাছে ফিরে আসে। গাড়ির দরজা খুলতেই পেছন থেকে নাইমা ডেকে ওঠে, আগুন, কলেজে যাচ্ছিস বুঝি? আমিও হাসপাতালে যাচ্ছি, আমাকে ড্রপ করে দিবি? আজকে গাড়ি আনিনি। না করিস না প্লিজ। আগুন ভুরু কুচকে নাইমার দিকে তাকায়, হাত ঘড়ি দেখে একবার নজর বুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোর তো আরো আধ ঘন্টা আগে হসপিটালে থাকার কথা ছিল, এখানে কি করছিস? নাইমা আগুনের থেকে পুরোপুরি পারমিশন না নিয়ে গাড়িতে উঠতে বলল, আরে কিছু কাজে এসেছিলাম, চল এখানে যাওয়া যাক। আগুন গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। নাইমা হসপিটালে পরম আগুনের কলেজে, তাই আর নিষেধ করলো না। নাইমা নিজের মতো বুলি আওড়াচ্ছে। আগুন কিছু বলছে না, চুপ করে ড্রাইভ করছে। হঠাৎ গাড়ি চালানো থামিয়ে দিতে নাইমা জিজ্ঞেস করলো, কি হলো তোর? হসপিটালে চলে এসেছি। নাইমা দেখলো তার হসপিটালের গেট, মেইন গেট। মন খারাপ করে বলল, এ তো তাড়াতাড়ি এসে পড়লাম। তুই হয়তো ভুলে যাসিস মাঝ রাস্তা থেকে গাড়িতে উঠেছিলি। কথা না বলে জলদি গাড়ি থেকে নাম। তুই আজকে কলেজ থেকে কখন ফিরবি সেটা জেনে তুই কি করবি বল না? দুপুরে। তাহলে আজকে একসাথে লাঞ্চ করি প্লিজ। সম্ভব না। কেন? সময় নেই। তুই তো নিজের ফ্ল্যাটে ব্যাক করবি। তাহলে কি প্রবলেম? প্লিজ চল। ব্যস্ততার জন্য তো সময় হয় না, আজকে অত্যন্ত চল প্লিজ প্লিজ। এতবার বলায় আগুন না করতে পারলো না। ভাবলো এই সুযোগ ওর ওর বিয়ে করার ব্যাপারটাও ঠান্ডা মাথায় নাইমাকে বুঝিয়ে বলা যাবে, সেই জন্য রাজি হয়ে গেল। লাঞ্চ টাইমে নাইমাকে সাথে নিয়ে কলেজ থেকে কিছুটা দূরে বড়সড় একটা রেস্টুরেন্টে প্রবেশ করলো আগুন। সেখানে গিয়ে পরিচিত কয়েকজন ফ্রেন্ড এবং তারই কলেজের একজন কলিগের সাথে দেখা হয়ে গেল। আগুন তাদের সাথে কুশল বিনিময় করলো। সবাই এক টেবিলে বসেছে। আগুনের পাশের চেয়ারটায় নাইমা বসেছে। ইচ্ছে করে বসেছে যাতে আগুনের কাছাকাছি থাকতে পারে। খাবার অর্ডার দিয়ে সবাই মিলে গল্প করা শুরু করে দিয়েছে। আগুন তেমন কিছু বলছে না, শুধু হেসে হেসে তাদের কথার জবাবে হুঁ হ্যাঁ বলে উত্তর দিচ্ছে। খাবার আসতেই সবাই খাওয়া শুরু করে দিয়েছে। নাইমা খাবার খাচ্ছে আর চোখে আগুনের দিকে বারবার তাকাচ্ছে। আগুনের কলিগ রাফি ব্যাপারটা খেয়াল করেছে। ওদেরকে প্রায় সময়টা একসাথে দেখছে সে। রাফি ভেবে নিয়েছে নাইমা আগুনের গার্লফ্রেন্ড। রাফি মনে মনে নাইমাকে খুব পছন্দ করে, তবে কখনো বলার সাহস হয়ে ওঠেনি। নাইমা তাকানো আগুনের অস্বস্তি হচ্ছে, সেও কিছু বলতে পারছে না। ফ্রেন্ডরা আছে এখানে, ধমক দেওয়াটা বেমানান। ভেবেছিল মোমের কথাটা নাইমাকে জানাবে, তবে এখানে আর সম্ভব হবে না বলে মনে হচ্ছে। আজকে বরং থাক, অন্যদিন বলা যাবে। কই মাছের কাঁটা ভাজতে ভাজতে আগুনের এক বন্ধু বলল, কি রে আগুন, তোর মতো আগুন জ্বলবে কবে? সেই সাথে তোর বংশের বাতি জ্বলবে কবে? বয়স তো কম হলো না, প্রায় 30 হতে চললো। বিয়ে করবি কবে? আমার বিয়ে করে বাচ্চার বাবা হয়ে গেলাম, আর তুই এখনো লাইফ পার্টনার কেমন চয়েস সেটাই ডিসাইড করতে উঠতে পারলি না। আমার বয়সী মেয়েরই এখন বিয়ে করার নাম নিচ্ছে না, সেখানে আমি তো ছেলে। আগুনের কথায় নাইমা বিষম খেলো। আগুন কি করে তাকে মিন করে কথাটা বলল। নাইমা বলল, হয়তো সেই মেয়েরা তোর মতো কোনো হিরোর অপেক্ষাতেই আছে। আশেপাশে ভালো করে নজর রাখ, ঠিক বুঝতে পারবি। পিছেল হাসলো, প্রতি উত্তরে কিছু বলল না। খাবারে মনোযোগ দিয়ে রাফি বলল, তা আগুন সাহেব, কোন মেয়ে পছন্দ আছে নাকি? হ্যাঁ আছে। আগুনের কথায় নাইমা খুশি হলো, নিশ্চয়ই তার কথা বলছে। নাইমা কপালের সামনে আসা চুলগুলো কানে বেশি গুজে চেহারে আর একটু ঢেলে টেনে আগুনের কাছাকাছি বসলো। মুচকি এসে জিজ্ঞেস করলো, তা সে ভাগ্যবতী রমণীটি কে শুনি? আমার ফ্রেন্ডসের মধ্যে কেউ বুঝি? আগুন ঠোঁট কামড়ে হাসে, চোখের সামনে ভেসে ওঠে মোমের সিদ্ধ মুখচ্ছেরি। কণ্ঠ খাদে এনে বলল, না, আমাদের ফ্রেন্ডসদের মধ্যে সে না। সে তো প্রাণঘাতী কন্যা, আমার মনের আঙিনায় তার বসবাস। চোখ বুঝলে হৃদয়ের আয়নায় ভেসে ওঠে তার ছোট্ট নিষ্পাপ মুখ। এই পর্যায়ে নাইমার মুখোমুখি বদলে গেল। সিরিয়াস হয়ে জিজ্ঞেস করলো, তার মানে তোর আগে থেকে কাউকে পছন্দ ছিল? কোথায়, কখনো তো বলিসনি। অনেক আগে থেকে পছন্দ থাকলে তো বলতাম। রমণীটি বক্ষস্থলে জায়গা করে নিয়েছে সপ্তাহখানেক হলো। কি বলছিস? আগুন শব্দ করে হেসে ফেলল, টিস্যু দিয়ে হাত মুছে বলল, মজা করছিস? আমার লেট হচ্ছে, ফিরতে হবে। আসছে।
নাইবার মনে খটকা লাগলো। আগুন মজা করেছে, বিষয়টা ঠিক হজম হচ্ছে না। আচ্ছা, সত্যি আগুনের জীবনে অন্য কোনো নারী নেই তো? থাকলে তাকে জাস্ট খুন করে ফেলবে ও।